ট্রাম্প কি মনে করেছিলেন যে খামেনিকে হিটহত্যার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য বা সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হবে, নাকি আরো অশান্ত হয়ে উঠবে সারা বিশ্ব বা মধ্যপ্রাচ্য? বিশ্লেষণ কি বলে? ট্রাম্প নিশ্চয়ই জানেন যে খামেনির নিজস্ব বাহিনী আছে, যে আইআরজিসি, বা এই আইআরজিসিরও আরও কতগুলি উপবাহিনীও আছে। সেই সব বাহিনী কি এই খামেনি মারা যাওয়ার পরে তারা কি চুপ করে বসে থাকবে? বা এই আইআরজিসি বাহিনী কি, বা তাদের কাজটাই কি? আজকে সেই সব বিশ্লেষণের জন্যই এই ভিডিও, যে ট্রাম্প কি খামেনির আইআরজিসি ও বাসিস বাহিনীকে খাটো করে দেখেছিলেন? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিপ্লবী গার্ড কোরের, যেটাকে আইআরজিসি বলা হয়, যে তাদের উদ্দেশ্যে একটি বার্তা দেন। সেই বার্তায় দুটি বিকল্পর একটি বেছে নিতে বলা হয়, হয় আত্মসমর্পণ নয়তো মৃত্যু। ট্রাম্প বলেন যে আইআরজিসি সশস্ত্র বাহিনী এবং পুলিশের সব সদস্যদের আজ রাতেই আমি বলছি যে অস্ত্র নামিয়ে রাখো, পূর্ণাঙ্গ দায় মুক্তি দেওয়া হবে, অন্যথায় নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে বলে ডোনাল্ড ট্রাম্প বলেন। ডোনাল্ড ট্রাম্পের এই আহ্বান কি সাড়া দিয়েছিল আইআরজিসির সদস্যরা? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এমন হুমকির পরও পাল্টা জবাব দেয় ইরান। ইসরায়েল ও কয়েকটি আরব দেশে হামলা চালায় ইরান। এইসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনা রয়েছে। এরপর রোববার দিনের শুরুতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ঘোষণা দেয়, তেহরানের একটি হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরেই ইরানের ক্ষমতার শীর্ষে ছিলেন। ট্রাম্পের হুমকির উদ্দেশ্য যদি আইআরজিসির সদস্যদের ভেতরে ভাঙন ধরানো কিংবা তাদের আত্মসমর্পণে উৎসাহিত করা হয়ে থাকে, তাহলে সেটা সফল হয়নি বলেই মনে করা হচ্ছে। যুদ্ধ অবস্থায় এ পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, আইআরজিসিকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে ট্রাম্পের বার্তা কেন বাস্তবে কোনো প্রভাব ফেলল না? আইআরজিসি কি, সেটা আমরা একটু সংক্ষেপে জেনে নেই। আইআরজিসি ইরানের একটি বিশেষায়িত ও অভিজাত সশস্ত্র বাহিনী। আইআরজিসি 1979 সালের ইসলামী বিপ্লবের পর এ বাহিনী গড়ে তোলা হয়। ইরানের সংবিধান অনুযায়ী এ বাহিনী দেশটির সামরিক কাঠামোর স্বীকৃত অংশ। ইরানের নিয়মিত সামরিক বাহিনীর সমান্তরালে কাজ করলেও আইআরজিসি সরাসরি সর্বোচ্চ নেতার অধীনে। আইআরজিসির মূল লক্ষ্য হল ইসলামী বিপ্লবকে রক্ষা করা এবং সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতি আনুগত্য বজায় রাখা। শুরুতে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনির প্রতি এ বাহিনী অনুগত ছিল। 1989 সালে তিনি মারা গেলে তার স্থলাভিষিক্ত হন আয়াতুল্লাহ আলী খামেনি। অভিজাত আইআরজিসিতে পদাতিক, নৌ ও বিমান সেনারা রয়েছে। এর অধীনে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার জন্য একটি আধা সামরিক মিলিশিয়া বাহিনী রয়েছে, নাম বাসিস। আরও রয়েছে কুদস ফোর্স। এটি একটি বিশেষ বাহিনী যার সদস্য ইরানের ভূখণ্ডের বাইরে বিশেষ অভিযান পরিচালনা করে থাকে। আইআরজিসি কি করে ইরানের প্রতিরক্ষা নিশ্চিত করে? দেশের বাইরে সামরিক কার্যক্রম চালানো এবং আঞ্চলিক প্রভাব বিস্তারে সরাসরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আইআরজিসি। এই বাহিনীতে প্রায় 1,90,000 সক্রিয় সদস্য রয়েছেন। রিজার্ভ ফোর্স সহ মোট এই বাহিনীর সদস্য সংখ্যা প্রায় 6 লাখ। এবং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনার ভার আইআরজিসির ওপর। এছাড়াও ইরানের পারমাণবিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করে আইআরজিসি। বুঝতে পারছেন যে আইআরজিসি কত গুরুত্বপূর্ণ ইরানের জন্য। এই বাহিনী আঞ্চলিক মিত্রদের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম চালিয়ে থাকে,
যা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স নামে পরিচিত। এবার চলুন আমরা জেনে নিই যে বাসিস কি। বাসিস হচ্ছে যে আইআরজিসির মতো বাসিসও একটা নিরাপত্তা বাহিনী। 1979 সালে খমেনির হাত ধরেই যাত্রা শুরু করে। এটি স্বেচ্ছাসেবীদের মাধ্যমে চলা একটি আধা সামরিক বাহিনী। এ বাহিনী আইআরজিসির অধীনে কার্যক্রম চালিয়ে থাকে। দেশের প্রতি অনুগত থাকা সাধারণ নাগরিকরা এ বাহিনীতে যোগ দেন। এ বাহিনীতে প্রায় 4.5 লাখ সদস্য রয়েছে। এতে এমন সদস্যও আছেন যারা বাহিনীর যোগাযোগ এবং সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে থাকেন। তারা কি ট্রাম্পের কথা শুনবেন? উত্তরটা ছোট তবে স্পষ্ট, না। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক উপসহকারী প্রতিরক্ষা মন্ত্রী মাইকেল মুলরয় বলেন যে ইরানে অবশ্যই একজন সর্বোচ্চ ধর্মীয় নেতা আছেন। সেই সঙ্গে দেশটির ধর্মীয়, সামরিক, আইআরজিসি ও গোয়েন্দা সংস্থার মধ্যে একাধিক শক্তির কেন্দ্র আছে। তারা প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলের নির্দেশে সাড়া দেবে বলে মনে হয় না। মুলরয় মনে করেন যে আইআরজিসি তারা বলছে যে বর্তমানে এই সংঘাত আরও বাড়ানো হবে। পুরো অঞ্চলের পূর্ণাঙ্গ যুদ্ধ অবস্থা তৈরি করা হবে। শুধু যুক্তরাষ্ট্র নয়, এই অঞ্চলের উপসাগরীয় দেশগুলোও ব্যাপক ভোগাবে বলেন মাইকেল। কাজেই বলা যায় ট্রাম্পের হুমকির পরও আইআরজিসি বা ইরানের অন্যান্য শক্তিগুলো পিছিয়ে আসার সম্ভাবনা খুবই কম। বরং তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধ উত্তেজনা আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন যে ইরানের উপর সাম্প্রতিক আক্রমণ এবং সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার ঘটনায় রাষ্ট্রটির উপর আইআরজিসির নিয়ন্ত্রণ আরও বাড়িয়ে তুলতে পারে। মার্কিন চিন্তক প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলের মধ্যপ্রাচ্য বিষয়ক নিরাপত্তা উদ্যোগের পরিচালক জোনাথন প্যানিকফ বলেন যে ইরানের এখনকার শাসন কাঠামো পরিবর্তনের ফলে দেশটি যে গণতন্ত্রের পথে যাবে এমনটা নাও হতে পারে। বরং সম্ভাব্য যেটা ঘটতে পারে তা হলো আইআরজিসির ক্ষমতায়ন, রাষ্ট্রের উপর জোরালো সামরিক নিয়ন্ত্রণ। ইরানে হয়তো একজন নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা আসবেন, তবে বাস্তবে ক্ষমতা শক্তপোক্তভাবে কেন্দ্রীভূত থাকতে পারে আইআরজিসির হাতে, এমনটাই মনে করছেন জোনাথন। গত জানুয়ারিতে বড়সড় সরকার বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয় ইরানে। বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার কারণে ঝুঁকিতে থাকা অর্থনীতি এবং প্রশাসনের অব্যবস্থাপনার কারণে ফুঁসে উঠে ইরানের মানুষ, বিশেষ করে তরুণেরা। আইআরজিসির সক্ষমতা সম্পর্কে বলতে গেলে বলা যায় যে 2025 সালে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নিহত হওয়া নেতৃত্বের শূন্যতা দ্রুতই পূরণ করে ফেলা হয়েছিল। ওই সময় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার সম্ভাব্য 3 জন উত্তরসূরির নামও জানিয়েছিলেন। সেই সঙ্গে সামরিক নেতৃত্বের বিভিন্ন স্তরে বিকল্প কে হবেন সেই নামগুলোও ঠিক করে রাখা হয়েছিল। মূলত সংকটময় পরিস্থিতিতে যাতে নেতৃত্বের সংকট পূরণ করা যায় সেটাই ছিল মূল উদ্দেশ্য। এবার বুঝতে পারছেন যে ইরান কত সংগঠিত, কত শক্তিশালী। হয়তো যে আমেরিকার তারা একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে, কিন্তু এখানেই শেষ কথা না। আয়াতুল্লাহ আলী খামেনি হয়তো নেই, কিন্তু তার যে সেটআপ, তার যে প্রশাসনিক রেখে গিয়েছেন সেটা হয়তো আরও বেশ কিছুদিন ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন প্রশাসনের আতঙ্কের কারণ হয়ে থাকবেন, বা মধ্যপ্রাচ্যে ইসরায়েলের জন্য একটা বড় আতঙ্কের কারণ হবেন। এমন আভাস কিন্তু আইআরজিসি ইতিমধ্যেই দিয়েছে। বিভিন্ন বিশ্লেষকরা তাই বলছে। তো এখন দেখা যাক যে কোন পথে আসলে ইরান যায়, কি উদ্যোগ নেয়, কি করে।
তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।